আমরা একটু শ্যাডো অফ ডক্টর ভাইকে যুক্ত করলাম। শ্যাডো অফ ডক্টর ভাই, আপনি আগে একটু আমাদের কে আপনার পরিচয়টা একটু দেন। কারণ আমি শ্যাডো অফ ডক্টর ভাইকে চিনি, উনি আমি যখন ঢাকা মেডিকেলে আহত অবস্থায় সার্জারিতে ছিলাম, উনি সেই সার্জারিতে একজন সার্জন হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এবং আমার চিকিৎসা করেছেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। শ্যাডো অফ ডক্টর ভাই, আপনি একটু আপনার পরিচয়টা আগে একটু দেন। নাম বলতে হবে না, জাস্ট আপনি কি করেন বা কোথায় কি করেন। আমি একজন ডাক্তার, যে সার্জন হিসেবে আছি এবং সশস্ত্র বাহিনীতে আছি। ওইটুকু বলি এখন আপাতত সশস্ত্র বাহিনীতে আছেন, সশস্ত্র বাহিনীতে সার্জন হিসেবে আছেন। হ্যাঁ, এবারে আপনি একটু বলেন তো যে আমাদের যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটার একটু উত্তরটা দেন। হ্যাঁ আসিফ ভাই, ওইটা বলার জন্য আমি আসছি। আসলে ওই মানে ওরা সবার ধারণা আপনার স্পাইনাল কর্ড থেকে, ব্যাকবোনটারে স্পাইনাল কর্ড বলা হয়। সার্ভাইকেল স্পান থেকে একবার চ্যাক্রাপ পর্যন্ত যে পুরাটারে স্পাইনাল কর্ড বলা হয়। এটা 3টা লেয়ার দেওয়া থাকে, ডুরামেটার, পায়ামেটার, অ্যারাকোনোমেটার। আর এটার মধ্যে একটা ফ্লুইড থাকে যেটা স্পাইনাল ফ্লুইড বলা হয়। ওইটারই ওরা বীর্য হিসাবে মনে করে, কিন্তু বীর্যটা তৈরি হয় আমাদের অ্যাবডোমেনের, লয়ার অ্যাবডোমেন, মানে আপনার মূত্রথলির উপরে নিচেই, জাস্ট নিচেই সেমিনিফেরাস টিউবুলস থাকে। এই টিউবুল, আমি পাথওয়েটা একটু বলে দেই, বাংলায় বললে সবাই বুঝতে পারবে, আপনার দর্শকরা বুঝতে পারবে, উনিও বুঝতে পারবে। সেমিনিফেরাস টিউবুলস থেকে ইপিডিডাইমিস আছে। ইপিডিডাইমিস থেকে চলে আসে হইলো আপনার এই, আমি কি একটা ছবি বের করব যেখান দিয়ে আরো পরিষ্কার বোঝা যায়? আপনি কি তাহলে ছবিটা? হ্যাঁ দেখা। আচ্ছা, আমি একটু ছবিটা বের করি, তারপর আমরা দেখব যে এখানে কোন জায়গাটাতে থেকে বের হচ্ছে সেই জিনিসটা আমরা একদম সরাসরি ইসের থেকে দেখব। হ্যাঁ, আমরা একটু দেখি, এটা একটু শেয়ার দিচ্ছি আমি। যদিও ছবিটা একটু মনে হতে পারে একটু অ্যাডাল্ট ছবি, কিন্তু এটা তো আসলে আমরা একটা জিনিস জানার চেষ্টা করতেছি। আমরা একটু দেখবো। ভাই আপনি বলেন তাহলে কোন জায়গাটা সম্পর্কে কি বলছেন, আপনি বলেন। শ্যাডো অফ ডক্টর ভাই বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ একদম। আচ্ছা আসিফ ভাই, খুব সুন্দর একটা ছবি দিয়েছেন, আর নাইস। ছবিটা দেখেন আপনি, এই ব্লাডারের পাশে সেমিনাল বেসিকল আছে, সেমিনাল বেসিকল। হ্যাঁ, বেসিকেলের পাশে আছে ইজাক্লোডির ডাক। যখন আপনার পেনিসটা ইজেক্ট হয়, এই ইজাকুলির ডাকটা কনস্ট্রাকশন করে, তখন ওই স্পার্মটা সামনে ফ্লো হয়। দেখেন ইউরেথ্রা আছে, ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, পাশে একটা প্রোস্টেট গ্ল্যান্ড আছে। প্রোস্টেট একটা গ্ল্যান্ড, এটা একটা মানে থলির মতো, মেয়েদের যেমন ইউটেরাস থাকে মানে পুরুষদের এই ইয়ে থাকে, প্রোস্টেট গ্ল্যান্ড থাকে। এই দেখেন প্রোস্টেট গ্ল্যান্ড থেকে দেখেন একটা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড ইউরেটার দিয়ে আপনার পেনিসে চলে যাচ্ছে। খেয়াল করতেছেন? উনিও হয়তো খেয়াল করতেছেন। পেনিসে গিয়ে, পেনিসের কিন্তু 3টা লেয়ার থাকে। এই যে দেখা যাচ্ছে পেনিসটা, এই পুরো পেনিসটার 3টা লেয়ার থাকে, ভ্যাজাইনালিস, এলবোনিস আর ইয়োটা। আচ্ছা নিচে দেখেন আবার ওইটার একটু স্কুটাল স্যাক, নিচে যখন ওই পেনিস থেকে চলে গেল, স্কুটাল স্যাকের মধ্যে আমাদের টেস্টিস থাকে। যে এই টেস্টিসটার কাজ হইলো বীর্যটা উৎপন্ন করা। এই টেস্টিসের কাজে হইলো বীর্যটা উৎপন্ন করা। উৎপন্ন করে ওই পাথওয়ে আবার সেই গ্ল্যান্ডের মাধ্যমে রিপ্লেস করা। দেখেন আপনি যে পিকচারটা দেখাইছেন, এই পিকচারটা একটা ইন্টারনাল পিকচার। আর যেটা বাইরে ছিল ওই যে ব্যাকবোন যেটা বলা হয়েছে স্পাইনাল কর্ড, এটা কিন্তু এক্সটার্নাল, পিছনে। এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। ওরা যদি স্পাইনাল ফ্লুইডটারে যদি বীর্য হিসাবে বলে, আর এই মানে বীর্যটা যদি এই গ্ল্যান্ডে, আপনি পোস্টের গ্ল্যান্ডে না আসলে কখনোই বীর্য স্পার্ম তৈরি হবে না। এখন স্পাইনাল কর্ড থেকে আমাদের শুধুমাত্র নার্ভ গুলো আছে, কোনোদিন কোনো ভেসেল আছে না, কোনো কিছু আছে না যেটার সাথে এটা সংযোগ হওয়ার কোনো স্কোপেই নাই। স্ট্রাকচারালি, অ্যানাটমিক্যালি কোনো স্কোপ নাই। মানে কোনো মতেই পোস্টের গ্ল্যান্ডের সাথে স্পাইনাল কর্ডের সংযোগ হওয়ার কোনো নার্ভ নাই, ভেসেল নাই, আটারি নাই, বেইন নাই। তাহলে ব্যাকবোন থেকে কিভাবে এই আপনার এই সেমিনাফেরাস টিউবুলে পাম্পটা আসে? আসিফ ভাই
আচ্ছা, দুটি প্রশ্ন ভাই, আপনি কি মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি আপনার আরো কোনো কনফিউশন আছে? দুটি প্রশ্ন ভাই, আপনার না কি না, মোটামুটি অবশ্যই আমি ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ ব্যাপারটা জানো। আমার আরেকটা প্রশ্ন আছে। আপনি কি এই বিষয়টা আরো কোনো প্রশ্ন করে শ্যাডো অফ ডক্টর ভাইয়ের কাছ থেকে আরো একটু ক্লিয়ার হয়ে নিতে চান নাকি? শ্যাডো অফ না না, ডক্টর আমি ভাই, আপনি ক্লিয়ার হয়েছে, আমি আমার ক্লিয়ার একটা হয়েছি। আমার একটা প্রশ্ন আছে। শ্যাডো অফ ডক্টর ভাই, বলেন। প্রাচীন গ্রিসের যে দার্শনিকরা ছিলেন বা গেলেন বা ওনারা যারা ছিলেন, তাদের ধারণাটা কি ছিল এই বিষয়ে? মানে গ্যালিলিওর গেলেন গেলেন প্রাচীন যে গ্রিসের যে আহ, মানে চিকিৎসা বিজ্ঞানের যে জনক গেলেন, ওনার কি ধারণা ছিল এই যে স্পার্মটা কোথা থেকে বের হয়? ওরা তো মানে ওরা ওদের যে প্রাচীন বইয়ের যেটা ছিল, ওরা তো ফার্স্টেই বলছিল ব্যাকবোন থেকে আসে, মেরুদণ্ড থেকে আসে। মানে প্রাচীন একটা ধারণা ছিল যে মেরুদণ্ডের কাছাকাছি জায়গা থেকে এই স্পার্মটা আসে। হ্যাঁ হ্যাঁ, এটা এবং একটা প্রাচীন সবের ধারণা। বেশি এই ধারণা থেকেই কিন্তু আপনার ইসলামের এই জিনিসটা আসছে, আসিফ ভাই। আচ্ছা, কিন্তু এটা এই তো ধারণা একেবারেই সত্য না, এটা তো একেবারেই ভুল। আপনি তো পিকচার দিয়ে দেখাই দিলেন, দুইটা সেপারেট রুমে, যদি আপনার মানে সংযোগ বা ব্রিজ না থাকে, তাহলে কিভাবে আসবে বলেন? দুটোই আলাদা, ব্যাকবোন আচ্ছা আলাদা, আর আপনি যে স্ট্রাকচারটা দেখেছেন আলাদা। আচ্ছা, শ্যাডো অফ ডক্টর ভাই, আমি একটা জিনিস যেটা জানি যে ভ্যাসিকটমি করে ছেলেদের, সম্ভবত ভ্যাসিকটমি বলা এটাকে, যে ওই যে যে পাতটা, সেই পাতটাতে একটা জায়গাতে কাইটা দেয় যেন ওইটা এই পর্যন্ত আসতে না পারে। এইটা দিয়ে তো যদি করে তাহলে তার স্পার্ম বের হয় না, নাকি কি হয় তাহলে? লামটা বের হয় না, ব্লক হয়ে যায়। ওই আপনার সেমিনার টিউবসটারে কেটে এখানে আমরা সেলাই করে দিই, স্টিচ অফ করে দিই। তাতে কি হয়, আপনি একটা টিউব, মানে একটা টিউব দেখেন, লম্বা টিউবের যদি মাঝখানে বাঁকা করে এই বেঁধে দেন, তাহলে কি পানিটা দুই দিক থেকে যাবে কোথাও? ঠিক সেই রকম। আচ্ছা, তাহলে তো আমরা বুঝতে পারি যে ওই পাতটা দিয়েই আসলে অন্ডকোষ থেকে এটা তৈরি হয় এবং ওই পাতটা দিয়ে ওই জায়গাতে আসে। আমাদের যদি মেরুদণ্ডে কখনো ব্যথা হয় তাহলে কি আমার স্পার্ম বের হওয়া বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? মেরুদণ্ডে ব্যথা হইলে পান না, তবে নার্ভের কারণে অনেক সময় এজোস্পার্মিয়া ঘটে। নার্ভ দুর্বল হইলে, লয়ার নার্ভ গুলা, মানে আপনার স্যাক্রামের নিচে, আপনার যেটার মধ্যে বসি, এটারে স্যাক্রাম অংশ বলে, এখানে কিছু নার্ভ থাকে, তো নার্ভ গুলা তো সংযোগ থাকে, নাইলে তো সেক্সুয়াল ফিলিংস পাইতো না। বুঝছেন? এগুলার কারণে পেইন হইলে মানে মানে আপনি বন্ধ হওয়ার কোনো পথ নাই, কিন্তু তার দুর্বলতা আসতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ শ্যাডো অফ ডক্টর ভাই। দুটি প্রশ্ন ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? জি, একটা প্রশ্ন আছে, আপনার অনুমতি দিলে আমি করব। আচ্ছা, ফারাজ ভাই, আজকে আর আমি আলোচনা করতে পারতেছি না। ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নিই। আসিফ ভাই, আমার ওকে, একটা ঠিক প্রশ্ন আছে ছিল। সুজন। আচ্ছা, শ্যাডো ভাই বলেন, আপনার প্রশ্নের উত্তর দিয়ে চলে যাই। আসিফ আসিফ ভাই, আপনাদের ওই ছোটদের জন্য মানবতা বইটা বলছিলেন বাংলাদেশের জন্য ফ্রি, ওই ইয়েতে প্লে গুগল প্লেতে পাবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কিংবা আমি কোথাও পাচ্ছি না। এটা আমি আসলে কয়েকটা স্কুলে দিব টিব প্ল্যান করতেছি, এটা পাচ্ছি না। এটা একটু আপনি দেখেন আমাকে তো। একটা মেল করে, আপনার মেল অ্যাড্রেস আছে আমার কাছে, আমি আপনাকে মেল করবো না কালকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে শ্যাডো ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাই, আমি তাহলে বিদায় নেই। ওকে, ঠিক আছে আছে ভাই। গুড নাইট আছে ভাই। গুড নাইট তাহলে। আরে বাচ্চারা কি আমি কি কাঁদতেছে? আমার জি, প্রশ্ন করব? হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন। তো সূরা নাম্বার 21 এবং আয়াত নাম্বার হচ্ছে 30। সেখানে আল্লাহ বলছেন যে অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, অতঃপর আমি উভয়কে আলাদা করে দিলাম আর প্রাণ সমূহ সবকিছু পানি থেকে সৃষ্টি করলাম, তবু কি তারা ঈমান আনবে না? এখানে আমার দুইটা প্রশ্ন। আল্লাহ প্রথম যে কথাটা বলেন যে আকাশ আর জমিন একসঙ্গে সংযুক্ত ছিল, আহ আমরা জানি যে বিগ ব্যাং হওয়ার পূর্বে পুরা মহাবিশ্ব বা যা কিছু ছিল তা একটা বিন্দুতে ছিল, এবং ওই বিন্দুটা বিস্ফোরণ হওয়ার পর প্রসারণ শুরু হয়, যা এখনো চলছে। এটার সাথে কি এটা সম্পর্কযুক্ত? আর আরেকটা প্রশ্ন, নিচে যে লাইনটা আছে সেটা হচ্ছে আর প্রাণ সমূহ সবকিছু পানি থেকে সৃষ্টি করলেন, মানে হচ্ছে
আমরা জানি যে আসলে আমাদের যে মানব দেহ এখানে 60 থেকে 70% পানি। তো এইটার সাথে কি এটার কোনো সম্পর্ক আছে কিনা, আমার প্রশ্নটা এটা। আচ্ছা, আমি আপনাকে উত্তর না দিয়ে স্টাডি ম্যাটেরিয়াল দিয়ে দিচ্ছি। স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে আগে যেটা বলছিলাম সেটাই, ওই জিনিসগুলোর তাফসীর পড়বেন। প্রথমত এটা ওই আয়াতের তাফসীরটা পড়বেন, তাফসীরে কি কি বলা আছে এটা পড়বেন। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে আপনি সার্চ করবেন হচ্ছে প্রাচীন ক্রিয়েশন মিথ। যে ক্রিয়েশন আপনি ইয়ে করবেন, চ্যাটজিপিটি করবেন প্রাচীন ক্রিয়েশন মিথ, যে মিথগুলোতে আকাশ আর জমিনকে আলাদা করা হয়েছে। তো এরকম অনেকগুলো প্রাচীন ক্রিয়েশন মিথ পাবেন। তো এইটা কি কোরআনের ইউনিক কোনো ক্লেম কিনা সেই জিনিসটাও পাবেন। অ্যান্ড এভরিথিং, প্রাণের সূচনা পানি থেকে এসেছে, এইটা কি ইসলামী প্রথম ধারণা দিয়েছে কিনা, নাকি এরকম মিথ আগে থেকে প্রচলিত ছিল, এটাও আপনি চ্যাটজিপিটি করে জানতে পারবেন। ঠিক আছে ভাই? গুড এনাফ? ওকে, আমি কি পরের প্রশ্ন যাবো? আপনার কি সেম মানে একই সায়েন্টিফিক মানে সায়েন্টিফিক রিলেটেড আয়াত? না, সায়েন্টিফিক এই ধরনের আর প্রশ্ন না, আমি আয়াতের কোনো প্রশ্ন করছি না, আয়াতের কোনো প্রশ্ন। লাস্ট একটা কোশ্চেন করতে পারেন। লাস্ট প্রশ্ন হচ্ছে যে কোরআনে সুদকে অনেকবার হারাম করা হয়েছে, তো এটা কারণটা আসলে কি? কোরআনে সুদকে কেন হারাম করা হয়েছে এটা কোরআনে বলা নাই, বাট আপনি একটা এস্টিমেটেড গেস দিতে পারেন যে মুহাম্মদের সুদ সম্পর্কে একটা পার্সোনাল বাজে ধারণা ছিল, এটার জন্য হয়তো সে সুদকে হারাম করাইছে। ইসলাম তো এটা আপনি কিভাবে জানলেন? আপনি কিভাবে জানলেন? কোরআনে যে কোনো কিছুই হারাম করা হয়েছে বা হালাল করা হয়েছে, এটা সপক্ষে কেন হালাল বা হারাম করা হয়েছে এই জিনিসগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া নাই। মূল ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া থাকে না, এক্সেপশন দুই একটা ক্ষেত্র ছাড়া। ফর এক্সাম্পল, আল্লাহ মানে কারণ দর্শাই নাই যে এইটা কেন করতে হবে বা এটা কেন করা যাবে না, এটা সপক্ষে কোনো কারণ আল্লাহ কোথাও দর্শাই নাই, দুই একটা জায়গা ছাড়া। যেমন পুরুষরা কারণ নারীদের থেকে সুপিরিয়র, তো এইটার একটা কারণ আল্লাহ কোরআন দর্শাইছেন মোস্ট প্রবলি সূরা নিসার মধ্যেই, যে যে পুরুষদেরকে নারীদের থেকে উত্তম ভাবে বা সুপিরিয়র ভাবে তৈরি করা হয়েছে, কেননা পুরুষ নারীদের ভরণ পোষণের দায়িত্ব নেয়, পুরুষ নারীকে ইনকাম করে খাওয়ায়, এই জন্য হচ্ছে পুরুষের সুপিরিয়র। এরকম লোয়ার টিয়ার পাগল ছাগল বাঁকা যুক্তি আল্লাহ কোরআনে দিয়েছেন। বাকি হালাল হালাল হারাম হারাম কেন এটা হালাল বা কেন এটা হারাম, এটা সব পক্ষে কোরআনে তেমন একটা যুক্তি দেওয়া নাই। আমি যেটা বললাম যে মুহাম্মদ দের একটা খারাপ ইয়ে ছিল, এটা একটা এস্টিমেটেড গেস ছাড়া কোনো কিছু না। এটা তো মনে হচ্ছে আমার, এটা তো আপনার মতামত মনে হচ্ছে যে আপনি মনে করছেন এটা এস্টিমেটেড গেস, এটা এস্টিমেটেড গেস বললামই তো, এটা তো আমার এস্টিমেটেড গেস যে মুহাম্মদের এটা সম্পর্কে ইয়ে সম্পর্কে মানে সুদ সম্পর্কে একটা বাজে ধারণা ছিল, বাজে ধারণা ছিল। কোরআনে কেন সুদ নিষেধ করা হয়েছে এটা সম্পর্কে কারণ কোরআনের মধ্যে দেয়া নেই, এই জন্যই আমি একটা এস্টিমেটেড গেস বলেছি, আমার এস্টিমেটেড গেস বলেছি। এবার কি বুঝতে পেরেছেন? জি জি জি, অবশ্যই। ঠিক আছে ভাইয়া, জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। আপনাকে যুক্ত করার দুইটা প্রশ্ন আপনাকে আটকানোর জন্য যথেষ্ট হয়। থ্যাংক ইউ, আপনাকে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ।